চলো মাই স্টুডেন্ট, তাহলে আমি ঔপন্যাসিক তারাশঙ্কর নিয়ে আমি আলোচনায় আসছি। যথারীতি আমরা অন্যান্য দিনের মতো নোট ডাউন করি, এরপর আমরা আনসারে ফিরবো। চলো লিখবে। তারাশঙ্করের প্রথম রচনা কোনটি? প্রকাশকাল কত? তারাশঙ্করের প্রথম রচনা কোনটি? প্রকাশকাল কত? তারাশঙ্করের প্রথম রচনা কোনটি? প্রকাশকাল কত? নেক্সট, তারাশঙ্করের প্রথম গল্পের নাম এবং প্রকাশকাল। তারাশঙ্করের প্রথম গল্পের নাম বলবে এবং প্রকাশকাল। নেক্সট, প্রথম উপন্যাসের নাম এবং প্রকাশকাল। প্রথম উপন্যাসের নাম এবং প্রকাশকাল। শেষ উপন্যাসের নাম এবং প্রকাশকাল। শেষ উপন্যাসের নাম এবং প্রকাশকাল। নেক্সট, তারাশঙ্করকে কোন পাশ্চাত্য কথা সাহিত্যিকের সঙ্গে তুলনা করা হয়? তারাশঙ্করকে কোন পাশ্চাত্য কথা সাহিত্যিকের সঙ্গে তুলনা করা হয়? তারাশঙ্করকে কোন পাশ্চাত্য কথা সাহিত্যিকের সঙ্গে তুলনা করা হয়? তারাশঙ্করের প্রথম গল্প গ্রন্থ কোনটি? কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? প্রথম গল্প গ্রন্থ কোনটি? কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? পরের কোশ্চেন আমি আসছি। কোশ্চেন বলছি, নোট ডাউন করবে। জীবন হইতে ধর্মের একান্ত নির্বাসনের যুগেও জীবন হইতে ধর্মের একান্ত নির্বাসনের যুগেও ধর্মকেন্দ্রিক উপন্যাস রচনা করিয়া তারাশঙ্কর দেশের ধর্মকেন্দ্রিক উপন্যাস রচনা করিয়া তারাশঙ্কর দেশের ঐতিহ্যের সহিত তাহার অবিচ্ছিন্ন মানর যোগের পরিচয় দিয়েছেন। অবিচ্ছিন্ন মানস যোগের পরিচয় দিয়েছেন। মন্তব্যটি কে করেছেন? আবার বলছি, নোট ডাউন করো। জীবন হইতে ধর্মের একান্ত নির্বাসনের যুগেও ধর্মকেন্দ্রিক উপন্যাস রচনা করিয়া তারাশঙ্কর দেশের ঐতিহ্যের সহিত তাহার অবিচ্ছিন্ন মানসযোগের পরিচয় দিয়েছেন। তারাশঙ্কর দেশের ঐতিহ্যের সহিত তাহার অবিচ্ছিন্ন মানর যোগের পরিচয় দিয়েছেন। মন্তব্যটি কার? নেক্সট, আমি উপন্যাসের নাম বলবো, প্রকাশকাল বলতে হবে।
চৈতালি ঘূর্ণি, পরপর উপন্যাসগুলি বলে যাচ্ছি আর কি। চৈতালি ঘূর্ণি, পাষাণ পুরী, চৈতালি ঘূর্ণি, পাষাণ পুরী, নীলকণ্ঠ, আগুন, প্রেম ও প্রয়োজন, ধাত্রী দেবতা। নবদিগন্ত, ছায়াপথ, অভিনেত্রী, কীর্তিহাটের কর্চা, কীর্তিহাটের কর্চা। নবদিগন্ত, অভিনেত্রী, ছায়াপথ, কীর্তিহাটের কর্চা, কীর্তিহাটের কর্চা। পরে কোশ্চেন আমরা আসছি। তারশঙ্করের কোন উপন্যাসে, তারশঙ্করের কোন উপন্যাসে কবিরাজি চিকিৎসা, তারশঙ্করের কোন উপন্যাসে কবিরাজি চিকিৎসা ও ডাক্তারি চিকিৎসার, কবিরাজি চিকিৎসা ও ডাক্তারি চিকিৎসার সংঘাত আছে? কবিরাজি চিকিৎসা ও ডাক্তারি চিকিৎসার, কবিরাজি চিকিৎসা ও ডাক্তারি চিকিৎসার সংঘাত আছে। নেক্সট, তারাশঙ্কর কোন উপন্যাসের জন্য কত সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন? কোন উপন্যাসের জন্য কত সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন? তারাশঙ্কর কোন উপন্যাসের জন্য কত সালে, কোন উপন্যাসের জন্য কত সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন? নেক্সট, পরে কোশ্চেন, তারাশঙ্কর কোন উপন্যাসের জন্য, একই কোশ্চেন, কোন উপন্যাসের জন্য কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পান? কোন উপন্যাসের জন্য কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? নেক্সট, কোন উপন্যাসের জন্য কত সালে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন? কোন উপন্যাসের জন্য কত সালে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন? পরে কোশ্চেন, মানব জীবনের কুসংস্কারের মর্মান্তিক পরিণতি, মানব জীবনের কুসংস্কারের মর্মান্তিক পরিণতি আছে কোন গল্পে? মানব জীবনের কুসংস্কারের মর্মান্তিক পরিণতি, মানব জীবনের কুসংস্কারের মর্মান্তিক পরিণতি আছে কোন গল্পে? চলো আমরা আনসার ফিরি, কুইক as early as possible আনসার করো, এরপর আমি যার কাছে আসবো আনসার দিতে হবে।
ক্লাস রেকর্ডিং চলছে, মধুমিতা পরে এসছো, রেকর্ডিং থেকে নিতে হবে, তবে চেষ্টা করবে বারবার টাইমটা মেনটেন করার, কারণ পরের ক্লাস ব্যাকরণ থেকে আমি স্ট্রিক্টলি সিদ্ধান্ত নেব 9টার পরে আর কাউকে অ্যাডমিট করাবো না। তার কারণ তা করাতে গিয়ে প্রত্যেকটা ক্লাসের ক্লাস রেকর্ডিং কেটে যাচ্ছে আর কি, ফলে যারা প্রেজেন্ট থাকতে আদৌ পারছে না তাদের উদ্দেশ্যে আমি ঠিকঠাক রেকর্ড দিতে পারছি না আর কি, কারণ বারবার অ্যাডমিট করাতে গিয়ে ক্লাস ইন্টারঅ্যাক্ট হচ্ছে, তার সঙ্গে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আর কি। সেই জন্যই স্ট্রিক্টলি আমাকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ বারবার আমি ক্লাসে জানাচ্ছি, গ্রুপে জানাচ্ছি যে একটা টাইম মেনটেন করে সকলে আমরা আসি। আমাদের ব্যস্ততার প্রত্যেকেরই আছে, কিন্তু সেটাকে ওভারকাম করে একটা নির্দিষ্ট টাইম অবশ্যই আসতে হবে, না হলে সেই দিনের জন্য তার ক্লাস করা পসিবল হয়ে উঠবে না। পরপর দুটো ক্লাস একই সমস্যা হচ্ছে, জানানোর পরেও কিন্তু আমি সকলে আমরা মন ভাবেই নিজের অবস্থানে রয়ে গেছি, চেতনার মূল নড়ছে না, এটা যদিও কাম্য নয়। চলো আনসারে ফিরবো আমি। কে বলবে প্রথম থেকে? কি আছে সাথী? যদি পসিবল হয় আনসার করবে প্লিজ। সাথী কিংবা পূর্ণিমা, কে একজন কথা বলো। পূর্ণিমা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আনসারে ফিরি প্লিজ। হ্যাঁ স্যার, প্রথম রচনা ও প্রকাশকাল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ বলে যাও। এটা রসকলি। না গো, তারাশঙ্করের প্রথম রচনা বলছি আমি। ত্রিপত্র কাব্য। ত্রিপত্র হবে কি? না গো, তারাশঙ্করের প্রথম রচনা হচ্ছে মারাঠা দর্পণ নামের একটি নাটক। 1921 সালে এটা প্রকাশ পেয়েছিল। তারাশঙ্করের প্রথম রচনা মারাঠা দর্পণ, এটা নাটক কিন্তু এটা। স্যার কত সাল বললেন? 1921, 1921। আর যেটা আমরা বলছি এটা হচ্ছে তারাশঙ্করের প্রথম কাব্যগ্রন্থের নাম ত্রিপত্র। তাহলে আমি কিন্তু জিজ্ঞেস করেছি প্রথম রচনা, আমরা বি কেয়ারফুল থাকবো। তারাশঙ্করের প্রথম রচনা বললে সেক্ষেত্রে মারাঠা দর্পণ নামের নাটক 1921 সালে বেরিয়েছিল। আর তারাশঙ্করের প্রথম কাব্যের নাম বললে, মানে একটা কাব্যগ্রন্থ আর কি, সেক্ষেত্রে ত্রিপত্র। ক্লিয়ার? পূর্ণিমা ফিরি আনসারে। হ্যাঁ স্যার, প্রথম গল্পের নাম ও প্রকাশকাল রসকলি 1334 বঙ্গাব্দ, অর্থাৎ 1928 খ্রিস্টাব্দে গেলে আর কি, কারেক্ট। তারপর রসকলি 1928। প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি 1930। 30 না 31? আমার কাছে তো 30 আছে। 31, চৈতালি ঘূর্ণি 31। 31 করবো স্যার? হ্যাঁ 31। ঠিক আছে। তারপর 1900। হ্যাঁ স্যার বলছি, চৈতালি ঘূর্ণি শেষ 31। উপন্যাসের নাম ও প্রকাশকাল। হ্যাঁ শেষ উপন্যাসের নাম বলো। শেষ উপন্যাস আমরা জানি, সবাই জানি। নবদিগন্ত, কারেক্ট। 1971। 73 স্যার। নবদিগন্ত, সরি 73। নবদিগন্ত 73, ঠিকই আছে। নবদিগন্ত 73। তারপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কোন পাশ্চাত্য কথা সাহিত্যিকের সঙ্গে তুলনা করা হয়? জানি এটা আমরা, বলো। কমন কোশ্চেন। টমাস হার্ডি। কথা সাহিত্যিক টমাস হার্ডির সঙ্গে তুলনা করা হয়। টমাস হার্ডির সঙ্গে তুলনা করা হয়। তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? এটা হলো কল্লোল পত্রিকায়। তো কল্লোপাতে বেরিয়েছিল 1928 ফাল্গুন। 1928 ফাল্গুন সংখ্যা বেরিয়েছিল। নাম কি?
কি নাম স্যার জানি না, প্রথম গল্প গ্রন্থ ত্রিপত্র নাকি? না, প্রথম ওটা না, ওটা ওটা তো কাব্যগ্রন্থ, সরি। না, প্রথম গল্প, ওটা গল্প কি গল্প গ্রন্থ বললাম নাকি? গল্প গ্রন্থই তো লিখেছি, গল্প তো রসক হয়ে গেছে প্রথম 2 নম্বর প্রশ্নে। গল্প গ্রন্থ ছলনাময়ী হবে না? প্রথম প্রথম গল্প গ্রন্থ, তাই তো, ছলনাময়ী, কারেক্ট। হ্যাঁ, 1936। সেক্ষেত্রে কল্লোল কি হবে? জানি না পত্রিকা কোন পত্রিকা। পত্রিকা, এটা নিয়ে আমার ডাউট রয়ে গেছে। কল্লোল কিন্তু হবে না। তাহলে স্যার এটা আপনি পরে দেখে বলে দেবেন। এটা একটু ডাউট হয়ে যাচ্ছে, পত্রিকা নিয়ে ডাউট থাকছে আর কি। প্রথম গল্প গ্রন্থ রসকলি, এই সরি গল্প গ্রন্থ ছলনাময়ী 1936, এটা ঠিক, এই অবধি ঠিক আছে। হ্যাঁ। গল্প গ্রন্থ ছলনাময়ী 36। তারপর তারপর জীবন হইতে ধর্মের একান্ত নির্বাসনের যুগেও ধর্মকেন্দ্রিক উপন্যাস রচনা করিয়া তারাশঙ্কর দেশের ঐতিহ্যের সহিত তাহার অবিচ্ছিন্ন মানুষ সংযোগের পরিচয় দিয়েছেন। উক্তিটি কার? বলো। পারবো না আমি। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, জীবন হইতে শ্রীকুমার। ধর্মের একান্ত নির্বাসনের যুগেও ধর্মকেন্দ্রিক উপন্যাস রচনা করিয়া তারাশঙ্কর দেশের ঐতিহ্যের সহিত তাহার অবিচ্ছিন্ন মানব যোগের পরিচয় দিয়েছেন। এটা শ্রীকুমার বাবুর মন্তব্য। তারপর এবার উপন্যাসের নাম আছে, প্রকাশকার বলতে হবে। বলে যাও। চৈতালি ঘূর্ণি 1930। 31। ও সরি, 31। চৈতালি ঘূর্ণি পাষাণপুরী। 31। পাষাণপুরী, বলো। পাষাণপুরী। ডাবল পারছি 3, না স্যার। পাষাণপুরী। 33। পাষাণপুরী 33। নীলকণ্ঠ 1933। নীলকণ্ঠ 33। আগুন 1937। হ্যাঁ বলো, তারপরে। আগুন 1937। আগুন 37, নীলকণ্ঠ 33 তো পাচ্ছি। হ্যাঁ। তারপর আছে প্রেম ও প্রয়োজন। 35। এটা পাচ্ছি না। 35। 37। হ্যাঁ, প্রেম ও প্রয়োজন 35। এবার ধাত্রী দেবতা 39। কালিন্দী 40, গণদেবতা 42, ভেড়বতা বলবে, মন্বন্ত 44। নবদিগন্ত। আমি এমনি এক্সট্রা ওই রেঞ্জে কটা বলে গেলাম তাই। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তারপর কি দিচ্ছি? নবদিগন্ত। হ্যাঁ স্যার বলে দিন। নবদিগন্ত 73 তো স্যার। 73, আমরা একটু করে গেলাম তো। হ্যাঁ একটু আগে। নবদিগন্ত 73। তারপর ছায়াপথ। ছায়াপথ 68। 78 না? 78 হলে 78 হলে তো ওইটাই শেষ উপন্যাস হতো। হ্যাঁ, 78 হলে তো সেই নবদিগন্তকে ছাড়িয়ে যাবে। 68, 68। 71, 73 অবধি তো শেষ, তারপর তার হবে না আর কি। তাহলে ছায়াপথ হচ্ছে 68। অভিনেত্রী পারবো না। অভিনেত্রী 70। ছায়াপথ 68, অভিনেত্রী 70। কীর্তিহাটের খরচা বলো। 67। 67, 67। কীর্তিহাটের খরচা 67, 67। 67 না স্যার, 76। 76 হলে তো সেই নবদিগন্তকে পেরিয়ে গেল। 67, 67। তারপর পরে করছেন পূর্ণিমা। হ্যাঁ স্যার। কোন উপন্যাসে কবিরাজি ও ডাক্তারি চিকিৎসার সংঘাত রয়েছে? স্যার এটা কি আরোগ্য নিকেতন হবে? কোন উপন্যাসে কবিরাজি আর ডাক্তার চিকিৎসার সংঘাত রয়েছে? সংঘাত রয়েছে? আরোগ্য নিকেতন, কারেক্ট। কবিরাজি ব্যাপারটা আসছে মানে ওখানে আরোগ্য নিকেতনের একটা সিম্পটম পেয়ে যাচ্ছি আমরা। তারপরে কোন উপন্যাসের জন্য কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান? এটা তো আমরা জানি, কমন কোশ্চেন এগুলো। আরোগ্য নিকেতন।
আরোগ্যনিকেতন। আরোগ্যনিকেতন যিনি পেয়েছিলেন কত সালে? 1956। কারেক্ট, 1956। আরোগ্য নিকেতন। আরোগ্যনিকেতনের জন্য পেয়েছিলেন সাহিত্য আকাদেমি পুরস্কার 1956 সালে। হ্যাঁ। তারপর কোন উপন্যাসের জন্য কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পান? এটা গণদেবতা 1966। কারেক্ট, গণদেবতা 1966। হ্যাঁ। তারপর কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পান? বলো, পারবে না। এনিওয়ান, কে বলতে পারে? আরোগ্য নিকেতন। অবশ্যই, সাল কত? 55। কারেক্ট। 55 সালে। আরোগ্যনিকেতনের, হ্যাঁ, ওই আরোগ্যনিকেতনের জন্য আবার কিন্তু রবীন্দ্র পুরস্কারও পেয়েছিলেন। যেমন সাহিত্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন তেমনি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে রবীন্দ্র পুরস্কার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। গণদেবতার জন্য জ্ঞানপীঠ পুরস্কার এটা 66 না 67 হবে? যেটা মূল গণদেবতা আমার উপন্যাস আছে ওখানে লেখা আছে 67। জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন গণদেবতা? হ্যাঁ। মূল উপন্যাসে লেখা আছে জ্ঞানপীঠ 67। না, মূল যে উপন্যাসটা আমার কাছে আছে গণদেবতা, ওই উপন্যাসের বইয়ের লেখা আছে যে 67-তে জ্ঞানপীঠ পুরস্কার 1900। এখন সেটা পাবলিকেশন কাদের? পাবলিকেশন মূল উপন্যাস দেখলে হবে না, আগে দেখতে পাবলিকেশন কাদের। মিত্র ঘোষ। মিত্র ঘোষ হলে তাহলে তো অথেন্টিক হওয়ার কথা। হ্যাঁ, মিত্র ঘোষ। মিত্র ঘোষ হলে অথেন্টিক হওয়ার কথা। তাহলে এবার আপনার বিতর্কের জায়গা তৈরি হলো আর কি, কারণ আমরা কিন্তু জ্ঞানপীঠ লিখেছি যে জ্ঞানপীঠ 66 পাচ্ছি আর কি, আর মিত্র ঘোষ তুমি বলছো 67 আছে, তাহলে তো ওটা আপনাদের। আমার এখানে বইটা আছে তাই দেখছি যেখানে আবার না, এটা হতে 67। পারে, এগুলো তো বিতর্কের জায়গা। এবার মিত্র ঘোষ নিয়ে যেহেতু কথা বলছো তাহলে অনেক বেশি নির্ভরযোগ্য ক্ষেত্র। তাহলে ওটা আর একটু দেখে নাও আর কি। আমার সাহিত্য থেকে বইটা একটু খোলো, দেখো। আপনার কাছে তো অ্যাভেলেবেল বই আছে, আপনি দেখে বলে দিন। আমাদের কাছে তো সেই একটা দুটো। আমার সাহিত্যের বইটা বার করো, তাই বলছি। ও, দেখো সেখানে নিশ্চয়ই আমি কথা বলেছি ও নিয়ে আর কি। তারাশঙ্কর তো একটু দেখো। হ্যাঁ। 1 মিনিট, আমি বার করছি বইটি। ওকে। আসলে সাহিত্য ইতিহাসের ক্ষেত্রে একটু প্রবলেম হয় এগুলি। আধুনিক পাঠ নিয়ে বেশ সমস্যা আছে। এটা বরাবরের সমস্যাটা আজকে নয় আর কি। অথেন্টিক বইগুলোতে অনেক ক্ষেত্রে আপনার তারা অনেক মিস্টেক করে বসে আর কি। মানে এর উত্তর একটা আনসার হচ্ছে একাধিক বইপত্র ফলো করতে হবে, সেক্ষেত্রে যদি উত্তরটা মেলে আর কি। আচ্ছা, যাই হোক, দেখি আপনার গণদেবতা থাকবে নিশ্চয়ই। আচ্ছা, আমি আরেকটু কথা বলতে বলতে বলি, দেখি গণদেবতা নিয়ে উত্তরে আসার আগে। খুঁজে পাই না। পাচ্ছ না? রবীন্দ্র পুরস্কার দিলাম, জ্ঞানপীঠ পেয়েছি তো। জ্ঞানপীঠ তাই তো। একটু দাঁড়াও, পেয়েছি একটা কোশ্চেন। নিশ্চয়ই কোশ্চেনটি দেবো, আমি দেওয়ার তো কথা। যে আলোচনা, হ্যাঁ হ্যাঁ বলো। খুঁজে পাই না। তাহলে হয়তো আলোচনা দেয়নি, এমন হতে পারে নাকি? সেটাই হতে পারে। নেই, আমি হয়তো চোখে পড়লো না। আচ্ছা ঠিক আছে, এখানে যেহেতু নেই তাহলে আমি আর একটু আপনার দেখে নেব, দেখে নিয়ে কথা বলতে পারবো। কারণ এই যদি বিতর্ক এলে সেক্ষেত্রে একটাই উপায় হচ্ছে বিভিন্ন আরো অথেন্টিক বইগুলি দেখা আর কি। এখানে নেই, আলোচনায় দেয়নি আমি। আসলে কোশ্চেন প্রচুর, সব তো দেওয়া সম্ভব হয়ে ওঠে না, যার কারণে হয়তো আসেনি আলোচনায়। ভিন্ন কোনো মন্তব্য থাকলে বলো, কারণ অন্য কোথাও দেখা থাকলে বা পড়া থাকলে।
স্যার আমি তো 66 পড়েছি। আচ্ছা, আর যেটা এসবি বলছে তথ্য আমি পড়েছি, কিন্তু এই যে মূল যে গণদেবতা বইটা উপন্যাসটা এখানে ছিল নিয়ে আমি দেখে উপরে লেখা আছে 1967, তাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম ঠিক আছে না ভুল আছে। এখানে তো নিশ্চয়ই ভুল দেবে না এরাও, তাই বলছি আর কি। না, যেহেতু পাবলিকেশনটা নিয়ে আমার অনেক বেশি নির্ভরযোগ্য জায়গা আছে, কারণ মিত্র ঘোষ রেপুটেড পাবলিকেশন এবং অনেক পুরনো পাবলিকেশন, এতে তথ্য ভুল হওয়ার কথা নয়, ন্যাচারালি আর কি। মূল বইটা আছে। যেটা প্রুফ দেখা হয় সে প্রুফটা অনেক ভালো প্রুফ দেখে আর কি এরা, বা আপনার খরচ করে বইয়ের পিছনে, সহজ যুক্তি যেটা আর কি। কারণ অনেক বেশি প্রুফ দেখতে গেলে ভালো প্রুফ রিডার দিয়ে দেয়, প্রুফ দেখাতে হয়, এবং তাদের অনেক রেট। এক পেজ প্রুফ দেখলে কম করে না হলেও 65 টাকা মিনিমাম, তারা বেশি নেয় আর কি, এক পেজ দেখে দেবে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা প্লিজ কেউ একটু গ্রুপে করো, আমি ক্লাসের পরে আমরা দিয়ে দেবো। একটু হলো গ্রুপে কোশ্চেনটিকে রাখো আর কি, নাহলে হারিয়ে যাবে। গ্রুপে কথায় কথায় গ্রুপে কোশ্চেনটি করো, তাহলে আমি আনসার পরে আরো দেখে বলে দেবো ওখানে। চলো পরের কোশ্চেন কি ছিল, পূর্ণিমার কাছে আবার ফিরি আমি। হ্যাঁ স্যার, পরের একটাই প্রশ্ন আছে, সেটা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে মানব জীবনের কুসংস্কারের মর্মান্তিক পরিণতি আছে? কোন মানে কোন উপন্যাসে গল্পে বলেন, স্যার, উপন্যাসে নয়। কোন গল্পে? এটা আমরা জানি, বলো, এটা সহজ কোশ্চেন। স্যার ডাইনি তো স্যার। ডাইনি, 100%। গল্পের নাম হচ্ছে ডাইনি। এই গল্পে মানব জীবনের কুসংস্কারের মর্মান্তিক পরিণতি আছে। আর কোশ্চেন আছে? না স্যার আর নেই। চলো মানিক বন্দ্যোপাধ্যায় আসছি আমরা, লিখছি। মানিকের প্রথম উপন্যাসের নাম এবং প্রকাশকাল। মানিকের প্রথম উপন্যাস, তার নাম এবং প্রকাশকাল। স্যার প্রকাশিত না রচিত এগুলো একটু বলে দেবেন। কোশ্চেনে ধাঁধা থাকবে এরকমটি আর কি। মানিকের হ্যাঁ, প্রথম উপন্যাসের, এগুলো কোশ্চেনে ধাঁধা আর কি। এবার মানিকের, কোনটা প্রকাশিত না রচিত? যাই হোক লেখো প্রথম উপন্যাসের নাম এবং প্রকাশকাল। ধাঁধাটুকু নিজে বুঝে নিতে হবে, প্রবলেম হলে আমি আনসার সময় বলছি। চলো তারপর শেষ উপন্যাসের নাম, প্রকাশকাল। শেষ উপন্যাসের নাম, প্রকাশকাল। প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম, কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? প্রথম প্রকাশিত ছোট গল্প নাম কি, কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? মানিকের কোন গল্পে কৃষক বিদ্রোহের কথা আছে? কোন গল্পে কৃষক বিদ্রোহের কথা আছে? কোন গল্পে কৃষক বিদ্রোহের কথা আছে? নেক্সট, মানিকের দুটি রাজনৈতিক গল্পের নাম বলো। মানিকের দুটি রাজনৈতিক গল্প। নেক্সট, পরে কোশ্চেন আমরা পেয়েছি, কোন গল্পে জীবনের আদিম রূপ ফুটে উঠেছে? কোন গল্পে জীবনের আদিম রূপ ফুটে উঠেছে? চলো পরে কোশ্চেন আমরা আসছি। মানিকের কোন উপন্যাসে ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব আছে? কোন উপন্যাসে ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব আছে?
চলো পরে কোশ্চেনে আমরা আসছি। কোটেশন বলছি, নোট ডাউন করো। মানে কি একমাত্র আধুনিক লেখক? মানে কি একমাত্র আধুনিক লেখক যে মানে কি একমাত্র আধুনিক লেখক যে কল্লোল ডিঙিয়ে বিচিত্রায় চলে এসেছে? মানে কি একমাত্র আধুনিক লেখক যে কল্লোল ডিঙিয়ে বিচিত্রায় চলে এসেছে? মানে কি একমাত্র আধুনিক লেখক যে কল্লোল ডিঙিয়ে বিচিত্রায় চলে এসেছে? ছোট্ট হাইফেন দিয়ে, পটুয়া টোলা ডিঙিয়ে পটল ডাঙায়। পটুয়া টোলা ডিঙিয়ে পটল ডাঙায়। আসলে সে কল্লোলেরই কুলবর্ধন। আসলে সে কল্লোলেরই কুলবর্ধন। আবার বলছি, মিলিয়ে নিও। মানে কি একমাত্র আধুনিক লেখক যে কল্লোল ডিঙিয়ে বিচিত্রায় চলে এসেছে? পটুয়া টোলা ডিঙিয়ে পটল ডাঙায়। আসলে সে কল্লোলেরই কুলবর্ধন। মন্তব্যটি কার? চলো একইভাবে উপন্যাসের নাম বলবো, প্রকাশকাল বলতে হবে। জননী দিবারাত্রির কাব্য, জননী দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি। পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, জীবনের জটিলতা, জীবনের জটিলতা, অমৃতস্ব পুত্রা, অমৃতস্ব পুত্রা, অহিংসা, পেশা, পয়কা তালবর্ষয় আকার, পেশা, নাগপাশ, নাগপাশ, পরে কোশ্চেন আমরা ফিরছি। মানিকের কোন গল্পে জীবনের আদিম রূপকে, মানিকের কোন গল্পে জীবনের আদিম রূপকে চিহ্নিত করা হয়েছে? স্যার এটা তো হয়ে গেছে। কোন গল্পে জীবনের স্যার এটা হয়ে গেছে স্যার। হয়ে গেছে না? চলো আমরা এগুলি আনসার করি। চলো এগুলিকে আমরা আনসার করবো প্লিজ। লেবু
মেম্বার অফ স্টুডেন্ট মোস্ট, তারা ক্লাসে থাকছে না কেন জানি না, প্রতিদিনই ক্লাসে অ্যাবসেন্ট। চলো রাহুল যদি পসিবল আনসার করবে। হ্যাঁ করেছি, মোটামুটি চেষ্টা করেছি। হ্যাঁ বলবো? হ্যাঁ বলে সলভ করি। মানিকের প্রথম উপন্যাসের নাম ও প্রকাশকাল? দিবারাত্রির কাব্য, 1935। মানিকের প্রথম উপন্যাসের নাম বলেছি আমি। হ্যাঁ। আমি কিন্তু রচিত প্রকাশিত বলেনি। না, তাহলে এখানে প্রকাশিত হলো। হ্যাঁ বলো। আমি বলছিলাম স্যার রচিত হবে তো মোটামুটি, এটাই পারবো না। এটা জননী হবে। মানিকের প্রথম উপন্যাস নাম বললে সেক্ষেত্রে জননী করবে, মানে 35। জননী তো প্রকাশিত প্রথম তো স্যার। স্যার প্রথম লিখিত দিবারাত্রি কাব্য, কিন্তু প্রকাশিত জননী। হ্যাঁ, তা সেক্ষেত্রে প্রথম উপন্যাস যেটা আমরা চোখে পাচ্ছি আর কি, কি তিনি ঘরের মধ্যে লিখছেন সেটা তো বিষয় নয়, কি আসলে জনসমক্ষে আসছে সেটাই বিষয়। তারপরে জননীটা। অর্থাৎ আমি কিন্তু বলেছি কোর্সের মধ্যে ধাঁধা আছে, এর আগে আমি বলে গেছি। তুমি ভিতরে ভিতরে কি করছো আর কি, ঘরের মধ্যে কতটা মহাকাব্য লিখছে সেগুলো দেখবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, বোঝা গেছে? নীরব কবিত্ব বাজে কথা, রবীন্দ্রনাথ বলে গেছেন এই জন্যেই। অর্থাৎ ধাঁধাটা বুঝবে, সে অর্থে উত্তরে জননী হবে। চলো তারপর। শেষ উপন্যাসের নাম ও প্রকাশকাল? আরব্য, 1953। শেষ উপন্যাস কি আরোগ্য? স্যার ওই মাঝির ছেলে 1960 হবে না? হ্যাঁ গো, শেষ উপন্যাস হচ্ছে মাঝির ছেলে 60, কারেক্ট। তা মানিকে শেষ উপন্যাস মাঝির ছেলে 1960। তারপর প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? অতসী মামি, 1928, বিচিত্রা পত্রিকা। প্রথম প্রকাশিত ছোট গল্প অতসী মামি, বিচিত্রা পত্রিকা 1928। হ্যাঁ স্যার, এটাই প্রথম করেছি। প্রকাশিত ছোট গল্প অতসী মামি, বিচিত্রা পত্রিকা 1928। তারপর কোন গল্পে কৃষক বিদ্রোহের কথা আছে? হারানের নাচ জামাই, ওটা তো স্যার তেভাগা আন্দোলন। হারানের নাচ জামাই গল্পে কৃষক বিদ্রোহের কথা আছে। ওখানে তেভাগা আন্দোলনটা তো তুলে ধরা হয়েছে। 100%, ওটা তো কৃষক বিদ্রোহ, তেভাগ আন্দোলন। চলো তারপর। মানিকের দুটি রাজনৈতিক গল্পের নাম? একটা তো হারানের নাচ জামাই, আর একটা বলতে পারবো না। ছোট যাত্রী। আমরা জানি তো, হারানের নাচ জামাই এলেই ওর সঙ্গে উচ্চারিত হবে ছোট বকুলপুরের যাত্রী। ওইটাই মনে হচ্ছিল, কিন্তু যাই হোক, হারানের নাচ জামাই প্লাস ছোট বকুলপুরের যাত্রী। তারপর কোন গল্পে জীবনের আদিম রূপ ফুটে উঠেছে? এটা জানি না স্যার। প্রাগৈতিহাসিক গল্পে। সরীসৃপ হবে না স্যার? সরীসৃপ হতে পারে। সরীসৃপ হবে, প্রাগৈতিহাসিক হবে, প্রত্যেকটাই জীবনের আদিম রূপ এসছে। পড়া আছে এগুলো, বুঝতে পারলাম না। এবার একটু বলি, এখানে একটু ডিফারেন্স আছে আর কি। সরীসৃপ গল্প এবং প্রাগৈতিহাসিক গল্প এগুলো হচ্ছে আপনার হচ্ছে জৈবিক সত্তার প্রাধান্য, ঠিক আছে? ওই যে প্রাগৈতিহাসিক পরিপূরক হলো সরীসৃপ গল্প। ফলে জীবনের আদিম রূপ বললে সেক্ষেত্রে কিন্তু প্রাগৈতিহাসিককেই প্রাধান্য দেবে আর কি। আর জৈবিক সত্তার প্রাধান্য পেয়েছে তখন বললে দুটোই চলে আসবে। তাহলে আদিম রূপের ছবি এসছে প্রাগৈতিহাসিক গল্পে, আর জৈবিক সত্তার প্রাধান্য আছে প্রাগৈতিহাসিক প্লাস সরীসৃপ। ঠিক আছে। তারপর কোন উপন্যাসে ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব আছে? ওটা পুতুল নাচের ইতিকথা। আর পদ্মা নদীর মাঝে।
না পদ্মা নদীর মাঝে হবে। প্রডিউসার কোথায়? পদ্মা চতুষ্ক। নদীর মাঝে হবে। মানিক বন্দ্যোপাধ্যায় তো সবগুলোই তো ফ্রয়েডীয় নিয়েই তো লেখা বেশিরভাগই। আর সবথেকে গুরুত্বপূর্ণ এটা এইগুলো এগুলো হবে ওই পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা এগুলো। না গো, না গো, ভুল হচ্ছে। তারপরে প্রাগৈতিহাসিকও তো হবে। ভুল হচ্ছে। মোটামুটি উল্লেখযোগ্য জায়গাটা দেখতে হবে, যে জায়গাগুলো গুরুত্ব বেশি পাচ্ছে। পুতুল নাচ, চতুষ্কোণ, এই উপন্যাসগুলো যতটা ফুটে উঠেছে, তুমি আপনার জৈবিক সত্তার ওইভাবে পদ্মা নদীর মাঝিকে দেখালে হবে না। ওখানে আঞ্চলিকতায় প্রাধান্য বেশি, অঞ্চল অঞ্চল মানুষের জীবন বৃত্তান্ত, এই যে ব্যাপারগুলো। প্রাগৈতিকটা তো স্যার হবে। উল্লেখযোগ্য জায়গাগুলি দেখতে হবে। সেক্ষেত্রে পুতুল নাচ, চতুষ্কোণ এগুলো প্রাধান্য দাও আর কি। চলো পরে করছেন। মানিকই একমাত্র আধুনিক লেখক যে কল্লোল ডিঙিয়ে বিচিত্রায় চলে এসেছে, পটুয়াটোলা ডিঙিয়ে পটলডাঙ্গায়। আসলে সে কল্লোলেরই কুলবর্ধন। কার বক্তব্য বা বক্তব্যটি কার? অচিন্ত্য কুমার সেনগুপ্ত হবে। 100% অচিন্ত্য কুমার সেনগুপ্ত এই কথা বলছেন। কারেক্ট, অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তারপর পরে করছেন। তারপরে সে উপন্যাসের নাম দিয়েছিলেন আর প্রকাশকাল লিখতে বলেছিলেন। যাও। জননী 1935। ওকে, জননী 35। দিবারাত্রি, হ্যাঁ, দিবারাত্রির কাব্য 1935। হ্যাঁ 35, দিবারাত্রি কাব্য 35। পুতুল নাচ। পুতুল নাচে 1936। হ্যাঁ কারেক্ট। পদ্মা নদীর মাঝি 1936। হ্যাঁ 36। জীবনের জটিলতা 1936। কারেক্ট। অমৃতস্য পুত্রা 1938। 38। অহিংসা 1941। অহিংসা 41। বাকি দুটো পারিনি স্যার, পেশা আছে আর নাগপাশ। আচ্ছা, পেশা আছে 51। নাগপাশও তো স্যার 51। আর আপনার হচ্ছে নাগপাশ হচ্ছে 53। নাগপাশ পেশা 51, নাগপাশ 53। তারপর এইগুলোই ছিল স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন নেই না? না স্যার। আচ্ছা ওকে, চলো পরে কোশ্চেন আমরা আসছি। বিভূতিভূষণ দিয়ে শেষ করবো আর কি আজকে ক্লাস। লেখো বিভূতিভূষণ দিয়ে। বিভূতিভূষণের প্রথম গল্প, মানে গল্পের নাম কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? বিভূতিভূষণের প্রথম গল্পের নাম এবং কোন পত্রিকায় সেটি কবে বেরিয়েছিল? বিভূতিভূষণের প্রথম উপন্যাস নাম এবং প্রকাশকাল। প্রথম উপন্যাসের নাম, প্রকাশকাল এবং কোন পত্রিকায় বেরিয়েছে ওই সঙ্গে নোট ডাউন করে নাও। প্রকাশকাল এবং কোন পত্রিকায় বেরিয়েছিল। বিভূতিভূষণের কয়েকটি ভৌতিক গল্পের নাম বলো। বিভূতিভূষণের কয়েকটি ভৌতিক গল্প। বিভূতিভূষণের দুটি ভ্রমণ কাহিনীর নাম বলো। ভ্রমণ কাহিনীর নাম। কোন উপন্যাসের জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন? কোন উপন্যাসের জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন? কোন উপন্যাসের জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন? পরে কোশ্চেন, কোটেশন বলছি আমি। শরৎচন্দ্রের মতোই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব
শরৎচন্দ্রের মতোই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব যেমন আকস্মিক তেমনই বিস্ময়কর। শরৎচন্দ্রের মতোই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব যেমন আকস্মিক তেমনই বিস্ময়কর। মন্তব্যটি কার? পরে আরেকটি কোশ্চেন, একইভাবে কোটেশন বলছি আমি। ইহার মৌলিকতা কোট করে লিখবে, ইহার মৌলিকতা ও সরস নবীনতা। ইহার মৌলিকতা ও সরস নবীনতা বঙ্গ উপন্যাসের, ইহার মৌলিকতা ও সরস নবীনতা বঙ্গ উপন্যাসের গতানুগতিশীলতার মধ্যে, বঙ্গ উপন্যাসের গতানুগতিশীলতার মধ্যে একটি পরম বিস্ময়াবহ আবির্ভাব। নবীনতা, যার মৌলিকতা ও সরস নবীনতা বঙ্গ উপন্যাসের গতানুগতিশীলতার মধ্যে একটি পরম বিস্ময়াবহ আবির্ভাব, একটি পরম বিস্ময়াবহ আবির্ভাব। অপুর ন্যায় জীবন্ত, অপুর ন্যায় জীবন্ত ও পুঙ্খানুপুঙ্খ রূপে, অপুর ন্যায় জীবন্ত ও পুঙ্খানুপুঙ্খ রূপে বিচিত্র চরিত্র, পুঙ্খানুপুঙ্খ রূপে বিচিত্র চরিত্র বাংলা উপন্যাস সাহিত্যে আর দ্বিতীয় নাই, বাংলা উপন্যাস সাহিত্যে আর দ্বিতীয় নাই। মন্তব্যটি কার? মন্তব্যটি কে করেছেন? পরে করছেন, বিভূতিভূষণের কোন উপন্যাসকে, বিভূতিভূষণের কোন উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়? কোন উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়? নেক্সট, পরে করছেন, পরিকল্পনা করে বিভূতিভূষণ কোন উপন্যাস সম্পূর্ণ করতে পারেননি? পরিকল্পনা করে বিভূতিভূষণ কোন উপন্যাস সম্পূর্ণ করতে পারেননি? পরিকল্পনা করে বিভূতিভূষণ কোন উপন্যাস সম্পূর্ণ করতে পারেননি? চলো আনসার ফিরবো আমরা, প্লিজ। কুইক আনসার করবে, আমরা আনসার ফিরবো। মধুমিতা শুনতে পাচ্ছ? বারবার তো লেফট হচ্ছে, এটা একটু প্রবলেম করছে দেখছি।
নাফিসা আনসার করা যাচ্ছে? সাথী কিংবা নাফিসা একটু কথা বলবে। স্যার যেটা পেরেছি করেছি। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে খুব, তাই না? হ্যাঁ হচ্ছে। মুশকিল খুব, সমস্যা প্রবল আর কি। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তো এই প্রবলেমটা হচ্ছে, ফোনের নেটওয়ার্ক দিয়ে তো চলে না। চলো ফার্স্ট আনসার হইলে বলবে আমাকে যে পাচ্ছো বলো। চলো এলবি পসিবল কিনা বলো। বলে যাও, সলভ করবো, বলে যাও। বিভূতিভূষণের প্রথম উপন্যাস হলো পথের পাঁচালী, 1929 বিচিত্রা পত্রিকায়। ওকে, প্রথম উপন্যাস পথের পাঁচালী, 1929 বিচিত্রা পত্রিকা। তারপর তারপরে ভ্রমণ কাহিনী অভিযাত্রী, অভিযাত্রিক, বনে পাহাড়ে, এগুলি বনে- ভ্রমণ কাহিনী। বনে পাহাড়ে, হ্যাঁ বনে পাহাড়। অভিযাত্রিক প্লাস বনে পাহাড়ে, এগুলো ভ্রমণ কাহিনীমূলক রচনা। তারপর কোন উপন্যাসের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পেয়েছিল? ইছামতি। মরণোত্তর রবীন্দ্র পুরস্কার ইছামতি। তারপর শরৎচন্দ্রের মতো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব যেমন আকস্মিক ও বিস্ময়কর, মন্তব্যটি কার? এটা আমি লিখেছি রবীন্দ্রনাথ। না গো, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। শরৎচন্দ্রের মতোই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব যেমন আকস্মিক তেমনি বিস্ময়কর। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। তারপর তারপরটা আমি পারিনি। ইহার মৌলিকতা ও সরাস নবীনতা, বঙ্গ উপন্যাসের গতানুগতিশীলতার মধ্যে একটি পরম বিস্ময়াবহ আবির্ভাব, অপুর ন্যায় জীবন্ত ও পুঙ্খানুপুঙ্খ রূপে বিচিত্র চরিত্র বাংলা উপন্যাস সাহিত্যে আর দ্বিতীয় নাই। সেটা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেন। বঙ্গ সাহিত্য উপন্যাসের ধারা, এই বইটি অনলাইনে আছে, গুগল সার্চ করো, ডাউনলোড করো, করে পড়ো সকলে। বঙ্গ সাহিত্য উপন্যাস ধারা বইটি গুগল সার্চ করলেই পাওয়া যাবে। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ওই বঙ্গ সাহিত্য উপন্যাস ধারা বইতে এই মন্তব্য করছেন। আর আছে কোশ্চেন? হ্যাঁ আছে। বলো, মহাকাব্য উপন্যাস কোনটি? বলে যাও। পথের পাঁচালী। হ্যাঁ হ্যাঁ, কোন উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়? পথের পাঁচালী। মহাকাব্য উপন্যাস পথের পাঁচালী। ইছামতি নয়, ইছামতি তো বলো। ইছামতি, তাই তো বলছি। জানি না আমি। মহাকাব্যিক উপন্যাস হচ্ছে আপনার ইছামতি। জানা ছিল না। তারপরে পরিকল্পনা করে একটু দাঁড়াও। পথের পাঁচালী উত্তরটাও করা যাবে, কারণ বিহারে বিস্তৃত, সেক্ষেত্রে পথের পাঁচালী অপরাজিত, ওই যে 2 খণ্ড আর কি, মানে 3 খণ্ড একত্রে, পথের পাঁচালী আর অপরাজিত 2 খণ্ড, এই 3 খণ্ডকে একত্রে মহাকাব্য উপন্যাস বলা যাবে। শুধু পথের পাঁচালী হবে না আবার, যদিও ঠিকই। পথের পাঁচালী এবং তার উত্তরকাণ্ড হচ্ছে অপরাজিত। পথের পাঁচালী আর অপরাজিত, অপরাজিত তো 2 খণ্ড, তাহলে এই যে পথের পাঁচালী প্লাস অপরাজিত 2 খণ্ড, এই মিলিয়ে মোট 3 খণ্ড, এই 3 খণ্ডকে একত্রে কিন্তু মহাকাব্যমূলক উপন্যাস বলা যাবে। মানে 3 খণ্ডের মধ্যে জীবনের ব্যাপকতাকে দেখানো হয়েছে আর কি। পথের পাঁচালী যেটা শেষ হয়েছে, অপরাজিত গিয়ে তারপর তো শুরু আর কি। বলে 3টিকে একত্রে নিতে হবে, পথের পাঁচালী নিতে হবে আর অপরাজিত তার 2 খণ্ড নিতে হবে, তাহলে 2 আর এদিকে পথের পাঁচালী 1 3, এই 3 খণ্ডকে একত্রে মহাকাব্য উপন্যাস বলা যাবে।
আর তার সঙ্গে এদিকে ইচ্ছামতি তো আছেই। ক্লিয়ার হচ্ছে বিষয়টি? হ্যাঁ। চলো পরে করছেন। পরিকল্পনা করে কোন উপন্যাস সম্পূর্ণ করতে পারেনি, পরিকল্পনা করেও আসেনি সঙ্গে না, অসম্পূর্ণ। হ্যাঁ নয়, আরে স্যার এটা তো অসম্পূর্ণ। পরিকল্পনা করে শেষ করতে পারেননি, আর ওটা লিখছেন উনি। অসীম সংঘাত অসম্পূর্ণ উপন্যাস, যেটা লিখছেন উনি, আর পরিকল্পনা করে শেষ করতে পারেননি। পরিকল্পনাটা সম্পূর্ণ আলাদা, প্রাথমিক স্টেজ এটা। বুঝতে পারেননি কোশ্চেনটা এখনো? অসীম সংঘাত অসম্পূর্ণ উপন্যাস কারেক্ট, কিন্তু কি ওটা কি পরিকল্পনা করে শেষ করতে পারেনি তাই না? পরিকল্পনা তো ছিল, ঠিক আছে, ওটা তো লেখার শেষ পর্বে উনি আর সম্পূর্ণ করতে পারেননি, কিন্তু পরিকল্পনা করে আর সম্পূর্ণই করতে পারেননি, সেই পরিকল্পনাকে রূপে দিতে পারেননি। একে বলা হচ্ছে পরিকল্পনা করে না করতে পারা। বোঝা গেল? মানে পরিকল্পনা করে মানে সম্পূর্ণ করতে পারেনি মানে কি, আমি যে প্ল্যানিংটা নিলাম তাকে রূপে দিতে পারলাম না, আর আমি কাজ করছিলাম সে কাজটা সমাপ্ত করতে পারলাম না। দুটো কি এক? না। আর একটা কনসেপ্টটা বুঝতে হবে আর কি। আমি একটা প্ল্যানিং করেছি আজকে এই কাজটা করব, আলটিমেটলি তাকে আমি রূপে দিতে পারলাম না। আর একটা কাজ করছিলাম অসম্পূর্ণ, একটা বাড়ি করতে করতে শেষ বেশ করতে পারলাম না, শেষটুকু, এটা হচ্ছে আপনার অসমাপ্ত, অসম্পূর্ণ। দুটো কিন্তু এক নয়। যাই হোক, পরিকল্পনা করে শেষ করতে পারেননি, মানে শেষ করতে বলছি, সম্পূর্ণ করতে পারেননি। শেষ শুরু না হলে শেষ হবে কিভাবে? এটা হচ্ছে উপন্যাসের নাম হচ্ছে কাজল। কাজল উপন্যাসটা পরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনি সেই মানে লিখে উঠতে পারেননি আর কি, ওই জায়গায় যেতেই পারেননি, শুধু ভাবনার স্তরেই এটা রয়ে গিয়েছিল আর কি। ঠিক আছে? মানে রবীন্দ্রনাথের বাঁশি কবিতা আর কি, অসম্ভব মিল। বাঁশি কবিতা একটু খেয়াল করে দেখো আর কি, আমি লাইনটা বলছি না ইচ্ছাকৃত, যাতে আমাদের মনে আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে আমার কথার ইঙ্গিতটি আর কি। রবীন্দ্রের বাঁশি কবিতায় ঠিক এমন একটা ভাবনার অঙ্কুর রয়ে গেছে, এগুলো বুঝতে হবে। মানে আমাদের রবীন্দ্রনাথ তো এইভাবে লিখছেন, অর্থাৎ যদি ছিন্নপত্র তিনি না লিখতেন, ছিন্নপত্রের লেখার বিষয়ে তিনি যদি পেন না ধরতেন, তাহলে ছোট গল্প আসতোই না। অর্থাৎ তিনি সেই শিলায় হয়ে গিয়ে যখন জমিতে দেখানোর স্বার্থে বিভিন্ন পরিবারে গেছেন, হতদরিদ্র পরিবারে, কিংবা বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে কথা বলেছেন, আলাপ করেছেন, ভিন্ন সংস্কৃতির সঙ্গে মিশেছেন, ফলে তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের বিষয় ওনার ভাবনার মধ্যে উঠে এসছে। আর তারই অঙ্কুর তো বারবার ছিল কোথায়? ছিন্নপত্রের মধ্যে। রবীন্দ্র ছোট গল্পগুলির আসল শিকড় কিন্তু আছে কোথায়? রবীন্দ্র ছিন্নপত্রে। ছিন্নপত্র রবীন্দ্র গল্পের ক্ষেত্রে ছিন্নপত্রের অবদান বিরাট। ছিন্নপত্র না হলে গল্প হতোই না। তিনি ব্যক্তিগত আলাপচারিতায় বন্ধু কিংবা আপনার অন্যান্যদের যে পত্র লিখছেন, সেখানে ব্যক্তিগত বিষয় বলতে গিয়ে তার প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা তিনি তুলে ধরছেন। সেগুলি পরবর্তীকালে কি উনি ওইখান থেকে তথ্য নিয়ে বা রসদ নিয়ে উনি গল্পের রূপ দিয়েছেন। ব্যাপারটা ঠিক তাই। আমি এখানে একটু বলতে গিয়ে রেফারেন্সে ফিরে এলাম। ছিন্নপত্রের বাঁশি কবিতাটি রাহুল বুঝতে পারছো কেন উদাহরণ দিলাম? হ্যাঁ স্যার। কি লাইনটা কি বলতে পারবে কার সঙ্গে আমি আসলে মেলাতে চেয়েছি? কার সঙ্গে আসলে মিলাতে চেয়েছেন? ওই, হ্যাঁ স্যার, বাঁশি কবিতা সেই বিখ্যাত চরণ কি সেটি? এই যে লাল শাড়ি পরে যে এসেছিল, ওই যে ভাবনা চিন্তাটা। একদম, ঘরে তেলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া। বুঝতে না? এই যে হ্যাঁ, নিত্য আসা যাওয়া যেটা ছিল, হ্যাঁ বুঝতে পেরেছি। ঘরে তো এলো না সে তো আর কি, যে ঘরে এলো না সে, কিন্তু মনে তার নিত্য আসা যাওয়া, ওই যে ব্যাপারটি। ঘরে এলেই বাস্তব রূপ পেত, আসলে তা হয়নি, ভাবনার স্তরে চিরজাগরুক, এই ব্যাপারটাই আসলে বলতে চাইছি। রেফারেন্স স্বরূপ
কবিতাটি, বাঁশি কবিতা কোন কাব্যে আছে? রাহুল বলো। আরেকবার বলবেন স্যার, এখানটা কেটে গেল। বাঁশি কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত? পূরবী কাব্যগ্রন্থ অন্তর্গত। তাই কি? পারবি বলো, বাঁশি কবিতা কোন কাব্যে আছে? জানি না স্যার। হ্যাঁ, এনিওয়ান কে বলতে পারে বাঁশি কবিতা কোন কাব্যে আছে রবীন্দ্রনাথের? পুনশ্চতে আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ পুনশ্চ স্যার, তাহলে ঠিকই। ভুলভাল বললে হবে? পুনশ্চ কাব্যের বাঁশি কবিতা কারেক্ট, প্রাসঙ্গিকভাবে জানবে। ঠিক আছে, আজকে ক্লাস আমি এখানে রাখছি আর কি।